নমস্কার, আমি হলাম কাঞ্চনা আওয়াস্তি আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন কাহিনী নিয়ে। মনে হচ্ছে আজকে একটু বেশি হয়ে গেছে। আমি বাড়ি যাব কি করে? অটো দেখতে পাচ্ছি না, কোনো মানুষও তো দেখছি না। নেহা নামের একটি মেয়ে ছোট্ট একটা গ্রাম থেকে এসে শহরে নিজের পরিবারের থেকে দূরে কাজ করতে চেয়েছিল। তার বন্ধু কিশোর কোনো একটা পার্টির পরে বাড়ি পৌঁছতে গেছিল আর পৌঁছে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এই সব কিছু কেউ একটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। আসলে কে ছিল সেই ব্যক্তি আর সে নেহার সঙ্গে কি করেছে? অন্যদিকে কিছুদিন পরেই একজন ব্যক্তি নিজেরই বন্ধুদের সঙ্গে নেশা করে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। তখনই তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু সেখানে কেউই ছিল না। কিছুক্ষণ পরেই ছুরি দিয়ে তাকে আক্রমণ করা হয়, যার ফলে সে প্রাণ হারিয়ে ফেলে আর লাশের মুখ পুড়িয়ে দেওয়া হয় যাতে তাকে কেউ চিনতে না পারে। আর তার পরদিন কি হলো? স্যার, এখানে একটা সকালে লাশ পাওয়া গেছে। বডি শনাক্ত করা খুবই কঠিন ছিল। মুখটা খুবই খারাপভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর ঘাড়ে আর শরীরে কোপানো হয়েছিল। বডি কোথায়? স্যার, আমি বডিটা পিএমের জন্য পাঠিয়েছি। স্যার, আপনাকে ইনফর্ম করেছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেছিল স্যার। এখানে ভিড় হয়ে গেছিল, তাদের সরাতে একটু সময়ও লেগেছে। মার্ডারটা কখন হয়েছিল? স্যার, এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না, হয়তো রাতের দিকেই হয়েছে। আশেপাশের কেউ কিছু দেখেছে? না স্যার, আসলে অনেক রাত অবধি এই গলিতে কেউ যাওয়া আসা করে না, কারণ লুটপাট আর মারপিটের অনেকগুলো কেস আছে এই রাস্তায়। স্যার, তার উপর এই গলির মুখে একজন মাতালকে একটা লোক যেতে দেখেছিল, হয়তো সেই খুন হয়ে গেছে। আর কোনো ইনফরমেশন? না স্যার। একজন নেশাখোর তো নিজে ছুরির ওপরে গিয়ে পড়তে পারে না, আর না নিজে নিজের মুখ পোড়াবে। হতে পারে কেউ এখানে এসেছিল। একটা কাজ করুন,
আশেপাশে জিজ্ঞেস করুন যদি কেউ দেখে থাকে। হ্যাঁ স্যার। মুস্তাক, হুম, তুমি আমাকে ছেড়ে দেবে না তো? আগে ভালো করে জড়িয়ে তো ধরতে দাও। নেহা, নেহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমায় কোনোদিন ছাড়বো না। জানি না কেন আজকাল আমার খুব ভয় করে। কেন? কি হয়েছে বলো আমায়। আর এই চোট লাগলো কি করে? এটা এটা তেমন কিছু না, আমার নিজের নখেই লেগে গেছে। তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ? আরে না না, আমি তো সত্যিই বলছি। আচ্ছা ছাড়ো, ওই কিশোর কোথায় গেছে? ও কোনো বন্ধুর বিয়েতে গেছে। আর তোমার তো দেখছি কিশোরকে নিয়ে বেশি চিন্তা। আর আমি যে তোমার সঙ্গে আছি, তোমার কিছু যায় আসছে না, কোনো গুরুত্ব নেই আমার। এসব কি বলছো মুস্তাক? আমি তো এমনি জিজ্ঞেস করলাম, কারণ কিশোর তোমার বন্ধু। হ্যাঁ সেটাই, কিশোর আমার বন্ধু। ওর থেকে দূরে থাকো। কি হয়েছে তোমার? আজ তুমি এত রেগে রেগে কথা বলছো। আচ্ছা ছাড়ো, শোনো না, তুমি আমাকে বিয়ে কবে করছো? আমি তো কালকেই করতে পারি বিয়ে, কিন্তু আমাদের বাড়ির লোক কি মানবে? আমাদের ধর্মটা কিন্তু আলাদা। পালিয়ে যাই আমরা? এত তাড়াহুড়ো তোমার বিয়ে করার? আগে ভালো করে ফুলসজ্জাটা হয়ে যাক। মুস্তাক আর নেহা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু দুজনের ধর্ম আলাদা ছিল, যার ফলে তারা নিজেদের ভবিষ্যৎ একসঙ্গে দেখতে পাচ্ছিল না। কিন্তু তাতে ওদের ভালোবাসার কোনো অভাব ছিল না। মুস্তাক একটু রাগী প্রকৃতির মানুষ ছিল, কিন্তু যেরকম আমরা দেখলাম যে নেহাকে পিছন থেকে কেউ ছুরি দিয়ে আক্রমণ করে। আসলে কি ঘটেছিল? নেহা তো জীবিতই ছিল, তার কিছুই হয়নি, সামান্য আঘাতটুকুও লাগেনি। আর এই যে লাশটা পাওয়া গেছিল, এটা কার ছিল? তাহলে কি নেহা আর মুস্তাকের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক ছিল, নাকি এটা অন্য কোনো কাহিনীর অংশ ছিল? পুলিশের তদন্তের ফলে লাশের শনাক্ত হয়ে যায়। তারপর হ্যাঁ স্যার, আমরা চেষ্টা করছি। ওকে স্যার। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। বডি শনাক্ত করা গেছে। এই হচ্ছে পিএম রিপোর্ট। কার ডেড বডি? সুবোধ কুমার নাম ছিল ছেলেটার। কয়েকদিন আগে এই শহরে এসেছিল। আমি ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু পাইনি এখনো। ও কোথা থেকে এসেছিল? বীরপুর গ্রামের ছেলে। কয়েকদিন আগেই এখানে শিফট হয়েছিল। স্যার, শিফট হবার কারণটা এখনো জানি না। ওর কল ডিটেলস আর লোকেশন অ্যাড্রেস? স্যার, ওর নাম্বারটা নতুন ছিল। এই নাম্বারটা এখানে এসেও নিয়েছিল, সেজন্য তার ফোনে বেশি কল তখনও আসেনি। কিন্তু স্যার, যেদিন ওর খুন হয়েছিল সেদিন একটা নাম্বার থেকে ওর নাম্বারে ফোন এসেছিল। কোন নাম্বার থেকে ফোন এসেছিল? একজন কিশোর দুবে নামের ছেলে। কিশোর দুবে? ওকে তুলে আনুন। ও কোনো ইনফরমেশন দিতে পারবে। হয়তো এই খুন করেছে। প্রায় লোকে নেশার ঘরে নিজের জ্ঞান হারিয়ে এই রকম কাজ করে ফেলে। স্যার, আমি একটা টিম কিশোরের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ও কারো একজনের বিয়েতে গেছে, বাড়িতে নেই। বিয়েতে গেছে নাকি পালিয়েছে? কবে থেকে উধাও? স্যার, ওই মার্ডার হওয়ার কয়েকদিন আগে। বিয়েতে যাওয়া, তাও ঠিক এই সময়? এসব হলো অপরাধের প্ল্যানিং করার বাহানা। আমার তো মনে হয় কিশোরী সুবোধকে মেরেছে। স্যার, আমি কিশোরের বাড়ির বাইরে অলরেডি একটা টিম রেখেছি। আর স্যার, যেখানে ও বিয়ে বাড়িতে গেছে সেখানকার থানাতেও ইনফর্ম করেছি। স্যার, ও তাড়াতাড়ি আমাদের হাতে ধরা পড়বে। গুড। এই দাঁড়া, 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 দাঁড়া বলছি, দাঁড়া। কিশোর, আমাদের হাত থেকে পালিয়ে কতদিন বাঁচবি? কতদিন?
চল নিয়ে চলুন, চল থানায় চল। দাঁড়ান, চল এবার মুখ খোল। সুবোধকে কেন মারলি তুই বল। কোন সুবোধ স্যার? আচ্ছা, তুই এখন সুবোধকেও চিনতে পারছিস না? কিছুক্ষণ পর আমাদেরও তো চিনতে পারবি না তুই। আমার মনে হচ্ছে স্যার ওর মাথায় কোনো চোট লেগেছে, সেজন্য স্মৃতিশক্তি হারিয়ে গেছে। পুলিশকে দেখে অনেকেরই স্মৃতিশক্তি চলে যায়, কিন্তু যখন মার শুরু হয় না, আবার ফিরেও আসে। স্যার আমি সত্যি বলছি, আমি জানি না, আমি কিন্তু মারিনি ওই সুবোধকে, সত্যি বলছি স্যার। স্যার ওর স্মৃতিশক্তি তো ফিরে এসছে আবার, লাঠির বাড়ি না খেয়েই। ও তো সুবোধকে চিনতে পারছে। এবার আস্তে আস্তে সব সত্যিটাও বলবে। কি কিশোর? স্যার আমি সত্যি বলছি, আমি সুবোধকে খুন করিনি, আমার কথা বিশ্বাস করুন স্যার। তাহলে সুবোধের ফোনে শেষ কলটা তোর নাম্বার থেকে কেন গেছিল? ওই ফোনটা তো স্যার আমি ওকে একসঙ্গে নেশা করব বলেই করেছিলাম। আচ্ছা, তুই অচেনা লোকের সঙ্গে নেশাও করিস? না স্যার, আমি ওকে চিনি, কিন্তু খুব ভালো করে চিনি না, ব্যাস একটু আধটু চিনতাম স্যার। কিভাবে চিনিস? ওই কিশোর কিছুদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল আর বিয়ের বাহানা করে বাড়ি থেকে গায়েব ছিল। পুলিশের টিম জাল বিছিয়ে কিশোরকে গ্রেফতার তো করে ফেলেছিল, কিন্তু সে নিজের অপরাধ স্বীকার করতে প্রস্তুত ছিল না। কিশোরের মতো মোটা চামড়ার অপরাধী কখনোই পুলিশের সামনে সহজে নিজের মুখ খুলতে চায় না। কিন্তু কিশোরের সঙ্গে সুবোধের কি শত্রুতা থাকতে পারে? কিশোরের বক্তব্য অনুযায়ী ও সুবোধকে খুব একটা ভালো করে চিনত না। তাহলে ও সুবোধকে কেন খুন করলো? নাকি ও নির্দোষ ছিল? এই হত্যার পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল। কিশোরের বাড়ির তল্লাশি নেওয়ার পরে পুলিশ একটা ছোড়াও খুঁজে পায়। এটাকে ফ্যাক্স করে দিন। ইয়েস স্যার। স্যার, হুম, কিশোরের বাড়ি থেকে যে ছুরিটা আমরা পেয়েছিলাম সেটা মার্ডার ওয়েপন নয়। কি বলছেন কি? হ্যাঁ স্যার, কিশোর বেল পেয়ে গেছে। স্যার, ওর এগেনস্ট তো আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না রিমান্ডে নেওয়ার মতন। কিন্তু এভাবে তো কিছুই করতে পারবো না। স্যার, আমি কয়েকটা তথ্য নিয়ে এসেছি, তাতে হয়তো কিছু জানা যাবে। কি সেটা? স্যার, সুবোধ এই যে সিমটা ব্যবহার করছিল সেটা নতুন ছিল। ওর আগের নাম্বারের ডিটেলসটা আমি বার করেছি, তখন জানতে পারলাম যে ওই নাম্বারে বারবার কল আসছিল আর যাচ্ছিল, আর সেই নাম্বার থেকে কিশোরের কাছেও ফোন যাচ্ছিল, আর সেটা হলো নেহা নামে একটা মেয়ের নাম্বার। নেহা? চলুন ওকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখি, যদি কোনো সূত্র পাওয়া যায়। চলুন। তোমার কোনো তুলনাই নেই। যখনই তোমার সাথে দেখা হয় আমি না সমস্ত ক্লান্তি, সমস্ত রকম টেনশন সব ভুলে যাই। আচ্ছা, তো সেই জন্য দেখা করতে আসো তুমি? না সোনা, তুমি তো আমার প্রাণ। এখন আবার কে আসলো? কে ডিস্টার্ব করতে এলো বলো তো? দাঁড়াও, দেখে আসি। না, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। কিশোর, তুমি? মুস্তাক ভাই কোথায়? ও তো ভেতরেই আছে। মুস্তাক ভাই, কিশোর, তুই এখানে? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। কিন্তু কি হয়েছে? আরে ওই সুবোধের মার্ডার কেসের ব্যাপারে। সুবোধের মার্ডার? হ্যাঁ, ওই সুবোধের মার্ডার কেসের ব্যাপারে পুলিশ আমাকে সন্দেহ করছে। আমি তো বলবো এখন আপাতত তোমরা এখান থেকে পালিয়ে যাও, পরে আবার ফিরে এসো এখানে। কিন্তু সুবোধ। সেসব ছাড়ো, তাড়াতাড়ি চলো এখান থেকে, চলো। কোথায় পালাচ্ছ? হ্যাঁ, নিয়ে চলুন তিনজনকে। চল 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 চল। আরে স্যার আমি তো শুনুন। কিশোর পুলিশের হেফাজত থেকে মুক্ত হতেই মুস্তাক আর নেহার কাছে কেন গেছিল? তবে কি নেহা আর মুস্তাক ওই হত্যার সঙ্গে জড়িত? নেহার কথা শুনে তো মনে হচ্ছিল যে ওই হত্যার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু মুস্তাক আর কিশোর কি এই হত্যার সঙ্গে জড়িত আছে? তাহলে এই হত্যার কারণ আসলে কি হতে পারে? কেন মুস্তাক আর কিশোরকে এই পদক্ষেপ নিতে হয়েছিল? আর সুবোধের সঙ্গে নেহারই বা কি সম্পর্ক ছিল? অনেক প্রশ্ন আমার মনেও উঠছে। পুলিশ যখন তিনজনকেই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন পুরো গল্পটা সামনে আসে। এবার তোমাদের মধ্যে কে স্বীকার করবে যে সুবোধের আসল খুনি কে?
কেন ওকে মেরেছো বলো। স্যার এইসব কি হচ্ছে? আমি কিছুই জানি না। আচ্ছা, একটা নিষ্পাপ ছেলেকে খুন করে বলছো আমরা কিছুই জানি না? সুবোধের কল লিস্টে সব থেকে বেশি ফোন তোমার নাম্বার থেকে গেছিল সেদিন, বলো। ও নিষ্পাপ ছিল না, রেপিস্ট ছিল। কি রেপিস্ট? এসব কি বাজে বকছো? কাকে রেপ করেছিল? স্যার আমাকে। কিন্তু সত্যি আমি সুবোধের হত্যার ব্যাপারে কিছুই জানি না। আমি মেরেছি ওকে। সেদিন কি হয়েছিল তাড়াতাড়ি বলো। স্যার সুবোধ আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, আর একটা সময় আমি ওকে খুব ভালোবাসতাম। কিন্তু যখন আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় তখন থেকে আমাকে শান্তিতে থাকতে দেয়নি ও। সেই জন্য গ্রাম ছেড়ে আমি এই শহরে চলে আসি, কিন্তু ও এখানেও আমার পিছন পিছন চলে আসে। তুমি অচেনা পুরুষদের সঙ্গে ঘোরাফেরা আনন্দ করা, এই জন্য তুই আমাকে ছেড়ে দিয়েছিস না? দেখো সুবোধ, আমি আর তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আচ্ছা, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। যাতে তুই ভালো করে ফুর্তি করতে পারিস আর আমি তোর জন্য দুঃখে বসে কাঁদতে থাকি। আজ তোকে আমি এমন শিক্ষা দেব যা কোনোদিনও ভুলবি না তুই। সুবোধ ছাড়ো। সুবোধ কি করছো তুমি এসব? সুবোধ ছাড়ো। সুবোধ! এই কথাটা নেহা আমাকে আর মুস্তাক ভাইকে বলেছিল, তো ওকে শিক্ষা দেওয়ার জন্য আমরা ওকে নেশা করার বাহানায় ডেকেছিলাম। তারপরে আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যাতে বিষয়টা আর না এগোয়, কিন্তু ও মানতেই চাইছিল না। আর তারপর আমি কিশোর আর সুবোধকে নিজেদের বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম, আর আমি সুবোধের পিছু নিই। মনে হচ্ছে আজ একটু বেশি হয়ে গেছে। বাড়ি যাব কি করে? অটোও দেখতে পাচ্ছি না, কোনো লোকজনও না। সুবোধ যখন নেহাকে রেপ করেছিল তখন আমাদের সাহায্য নিতে পারতে। পুলিশ ওকে কঠোরতম শাস্তি দিত। আইন নিজের হাতে নেওয়ার কি প্রয়োজন ছিল? এবার বাকি জীবনটা জেলে বসে কাটাও। সুবোধ নেহাকে ভালোবাসতো। যখন ওদের সম্পর্ক শেষ হয়ে যায় তখনও সুবোধ নেহাকে বিরক্ত করা ছাড়েনি। এটা খুবই খারাপ বিষয়। যদি কোনো মানুষ নিজের ইচ্ছেতে কোনো সম্পর্ক বজায় রাখে আর সেই সম্পর্ক এগোতে পারে না,
তখন মানুষের মনে ঘৃণার জন্ম নেওয়া স্বাভাবিক নয়। সত্যিটাকে মেনে নিয়েই জীবনে এগিয়ে যাওয়াই উচিত কাজ। আমরা স্বাধীন দেশের নাগরিক, যেখানে প্রত্যেকটা মানুষের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। সুবোধ এই বিষয়টা সহ্য করতে পারেনি, আর তাই সে নেহার সঙ্গে কুকর্ম করেছে, যার ফলে রেগে গিয়ে মুস্তাক সুবোধকে হত্যা করে ফেলে। এই কাহিনীতে একটা অপরাধ আরেকটা অপরাধকে জন্ম দেয়, আর 4টে জীবন নষ্ট হয়ে যায়। পরের এপিসোডে নতুন কাহিনী নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ। স্যার, এই নিন আপনার লেবু জল। থ্যাংক ইউ। আরে এক সেকেন্ড, স্যার কি করছেন? প্লিজ আমার হাত ছেড়ে দিন। আরে এত লজ্জা পাচ্ছ কেন তুমি? নতুন কাজে এসেছো নাকি? এটুকুও জানো না যে বসকে ইমপ্রেস কিভাবে করতে হয়? স্যার, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার কাজই আপনাকে হেল্প করা। আর আপনি চাইলেন তাই লেবু জল বানিয়ে দিলাম। বানিয়ে যখন দিয়েছো তাহলে নিজের হাতে খাইয়েও দাও। কি হয়েছে তোমার? ভাবছিলাম কিছু। কি ভাবছো তুমি? এটাই যে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তোমাকে আমি কি করে ছেড়ে যেতে পারি? আমি তো সারা জীবন তোমার কাছে থাকতে চাই। সারাক্ষণ তোমার মাথায় শুধু একটা জিনিসই ঘোরে। আরে না না, এমনটা একদমই নয়। তা নয় তো কি? ঠিক আছে, তো আমি ছোবও না। খুশি? আরে রাগ করলে নাকি? না তো। মনে তো হচ্ছে। কি দেখে? এটা দেখে। একটু ভালোবাসো না? রাহুল আর অনুষ্কা একে অপরকে খুব ভালোবাসতো। আমাদের সমাজে ভালোবাসা কোনো পাপ নয়। স্বয়ং ভগবান এই পৃথিবী খুব ভালোবেসে বানিয়েছেন। কিন্তু অনেক সময় আমরা ভালোবেসে সুখে থাকলে সেটা লোকেদের পছন্দ হয় না, আর কেউ না কেউ এসে এই হাসি খুশি জীবনটাকে তছনছ করে দিয়ে যায়, যার ফলে এক অপরাধের সৃষ্টি হয়। আসুন দেখি যে আজকের গল্পে এমন কি হয় যা অপরাধকে আমন্ত্রণ জানায়। তুমি? হ্যাঁ আমি। শেষ অবধি তো বুঝতেই পারছিস। কতদিন পালাবি আমার থেকে? আমি পালাচ্ছিলাম না, আমি তো শুধু এই মেয়েদের গন্ধ। কোথায় তোর হাজবেন্ড? ও আচ্ছা, তার মানে এখানে নেই। ওর অভাবটা আমি দূর করে ছাড়ো, দিচ্ছি। ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি। না, এই ভুলটা করিস না। না হলে আমাকে সেটা করতে হবে যেটা আমি করতে চাই না। ভালোবেসে বলছি, মেনে নে। না হলে বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ।
অনুষ্কা, দাঁড়াও। কোথায় ছিলে তুমি? আরে কাজে বাইরে গেছিলাম, ট্রেন মিস হয়ে গেছিল, তাড়াহুড়ো করে পরের ট্রেনটা ধরে চলে এসেছি। কি হয়েছে, তুমি এত টেনশনে কেন? ওই ও না আমাকে খুঁজে বের করেছে। কে? সেই বীরেন্দ্র আজ বাড়িতে ঢুকে পড়েছিল। ও ও কিছু করেছে নাকি? এই ভুলটা করিস না, হুম? না হলে আমাকে সেটা করতে হবে যেটা আমি করতে চাই না। ভালোবেসে বলছি, মেনে নে, না হলে বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ওকে তো একদিন আমি এর একটা ব্যবস্থা করতে হবে। ওকে আমি শিক্ষা দেব। এবার সময় এসে গেছে ওকে শিক্ষা দেওয়ার। প্লিজ কিছু করো, আমার কিন্তু খুব ভয় করছে। তুমি ভয় পেও না, সবকিছু আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? কি পরিচয় এই বীরেন্দ্রর? আর ওর সঙ্গে অনুষ্কার কি সম্পর্ক ছিল? বীরেন্দ্র অনুষ্কাকে হুমকি দিচ্ছিল কেন? বীরেন্দ্র কি অনুষ্কাকে শারীরিকভাবে শোষণ করতে চাইছিল, ওকে পেতে চাইছিল, নাকি অন্য কোনো ব্যাপার? আর রাহুলের মনেই বা কি চলছিল? কি করতে চাইছিল রাহুল? অনুষ্কাকে ও বীরেন্দ্রর হাত থেকে কি করে বাঁচাবে? আমাদের জন্য কি আরেকটা অপরাধের কাহিনী অপেক্ষা করছে? আসুন দেখা যাক। স্যার, এই নিন আপনার লেবু জল। থ্যাংক ইউ। আরে এক সেকেন্ড, স্যার কি করছেন? প্লিজ আমার হাত ছেড়ে দিন। আরে এত লজ্জা পাচ্ছ কেন তুমি? নতুন কাজে এসেছো নাকি? এটুকুও জানো না যে বসকে ইমপ্রেস কিভাবে করতে হয়? স্যার, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার কাজই আপনাকে হেল্প করা। আর আপনি চাইলেন তাই লেবু জল বানিয়ে দিলাম। বানিয়ে যখন দিয়েছো তাহলে নিজের হাতে খাইয়েও দাও। আবার দেখো আমি তোমাকে কিভাবে রানি করে রাখি। এসে বসো, বসো। কোথায় বসবো? এখানে তো একটাই চেয়ার। আরে এখানে বসো। আসলে কি জানো তো, শরীরটা অনেকটা গরম হয়ে গেছে। এটা খেয়ে দেখা যাক। না, তাও ঠান্ডা হলো না। আসলে কি জানো তো, আমার জমি কেনা বেচার ব্যবসা আছে। আর যখন কোনো জমি আমার বেশি পছন্দ হয়ে যায় না, তখন আমি সেটা কবজা করে নিই। চলো ভেতরে চলো। প্লিজ স্যার, প্লিজ, আমি কমফোর্টেবল নই। চলো। স্যার, বলুন স্যার। এক মিনিট, এই সুমিত্রা পালের কেসটার ব্যাপারে এখনো আমরা কিছু জানি না। এই রিলেটেড সমস্ত ফাইলস আমার টেবিলে চাই। স্যার ওটা আমি আপনাকে এনে দিচ্ছি। স্যার হসপিটাল থেকে ফোন এসেছিল, 30 কিলোমিটার দূরে বিলায়েত নগরে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ পাওয়া গেছে। কি? ওই লাশের ছবিগুলো পুলিশ স্টেশনে সার্কুলেট করো। সেটা পসিবল নয় স্যার। কেন? কি বলতে চাইছো তুমি? স্যার আসলে ডেড বডিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, শুধু ওনার পকেট থেকে একটা ব্যাংকের রিসিপ্ট পেয়েছি। মানে তাকে এমন নির্দয়ভাবে মারা হয়েছে যে বডি শনাক্ত করতে অসুবিধা হচ্ছে। স্যার ডক্টররা বলছেন যে এই বডিটা প্রায় 1.5 বছরের পুরনো। এক কাজ করো, বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর খবর না ওই বডি কার। স্যার ওই জমিটা কার? স্যার সেটার ব্যাপারে এখনো জানতে পারিনি, জেনে যাব। ওখান থেকে একজন যাওয়ার সময় গন্ধ পেয়েছিল, তারপরে কুকুরে মাটি খোঁড়ার পরে ওখান থেকে বডি পাওয়া যায়, তারপরে পুলিশকে সে ইনফর্ম করেন। এই ব্যাংকের স্লিপ থেকে খোঁজ নেওয়া বডিটা কার? স্যার কার ছিল ওই লাশ? হঠাৎই এই গল্প একটা নতুন মোড় নিল যখন এক অপরিচিত ডেড বডি পুলিশের হাতে আসে। এই ডেড বডির সঙ্গে এখনো পর্যন্ত হওয়া গল্পের কোনো যোগসূত্র আছে, নাকি এটা একটা নতুন মামলা
যেটা পুলিশের সামনে এসেছে। রাহুল আবার বীরেন্দ্রকে হত্যা করেনি তো? এই ডেড বডি কি বীরেন্দ্রর ছিল? এমন অনেক প্রশ্ন যেটা আমার মনে আসছে, হয়তো আপনাদেরও মনে আসছে। এইসব ঘটছেটা কি? আসুন এরপর দেখা যাক। ফোনে পাচ্ছি না কেন? খুব চিন্তা হচ্ছে আমার। চলে এসেছো? স্যার এটা আপনি কি করছেন স্যার? রোজ রোজ এসব আমার ভালো লাগে না। টাকাটা তো দিচ্ছি নাকি? কিন্তু স্যার এসব আমার পছন্দ নয়। যখন তোর বয়ফ্রেন্ড তোর সঙ্গে করতো তখন তোর খারাপ লাগতো না? ভুলে গেলি তুই তখন কিভাবে আমার হাতে পায়ে ধরে বলেছিলি যে ওর থেকে আমাকে ছাড়িয়ে আনো? সেদিনও হাতে পায়ে ধরছিলি আর আজকেও হাতে পায়ে ধরছিস যে আমার ব্যথা করছে, আমাকে ছেড়ে দে। এটা শুনে আমার খুব আনন্দ হয়। স্যার আমাকে কষ্ট দিয়ে কি পান আপনি? অনুভব পুরুষ হবার। আমি সমস্ত মেয়েকে এরকম ছটফট করতে দেখতে চাই, শান্তি পায় আমার আত্মা। আপনার নরকেও ঠাঁই হবে না। কিন্তু এখন তো স্বর্গের আনন্দ নেই। কেমন মানুষ এই বীরেন্দ্র? এরকম রাক্ষসদের কি আমাদের সমাজে বেঁচে থাকার অধিকার আছে? টাকার অহংকার আর নেশায় বোধ হয়ে এক মেয়ের সম্মান শোষণ করা এক জোঁক। এই কেমন সমাজ নির্মাণ করছি আমরা? একে কি বলে পুরুষত্ব? এইরকম পুরুষত্বকে আমি ওদের পুরুষত্বহীনতা মনে করি, যে চুপচাপ অত্যাচার সহ্য করে যায়। ওই ফার্মে পাওয়া ডেড বডি সিদ্ধির বয়ফ্রেন্ডের ছিল না তো? বীরেন্দ্রর কি হাত ছিল এই হত্যার পেছনে? স্যার, অনেক কষ্টে বডিকে শনাক্ত করা গেছে। এই ডেড বডিটা জয় শর্মার। জয় শর্মা? তার ব্যাপারে আর কোনো তথ্য আছে? ব্যাংক স্লিপ দেখে আমরা পুরনো রেকর্ড বের করেছি। তখনই আমরা জানতে পেরেছি বীরেন্দ্র বলে একজনের অ্যাকাউন্টে জয় শর্মা 50,000 টাকা জমা করেছিলেন। আরও একটা কথা স্যার, যে ফার্ম হাউসে বডিটা পাওয়া যায় সেটা নিয়ে কোর্টে কেস চলছে। কেস চলছে মানে? কাদের কাদের মধ্যে? স্যার, গ্রামে গিয়ে খোঁজ নেওয়ার পরে বীরেন্দ্রর নাম জানা যায়, আর দ্বিতীয় পার্টিকে আমরা খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এই সব কিছুতে এত সময় লাগছে কেন? স্যার, এই কেসটা এতটাই জটিল না, আমাদের কাছে কোনো জিনিসেরই কিছু প্রমাণ নেই।
এই বীরেন্দ্রের ব্যাপারে আর কিছু জানলেন? স্যার এই বীরেন্দ্র রিয়েল এস্টেটের কাজ করত আর ও জমি দখলেরও কাজ করত স্যার। মানে খুনটা জমির কারণেই হয়েছে। বীরেন্দ্রকে তুলে আনো। ঠিক আছে স্যার। মাটির তলা থেকে পুলিশ পায় একটা ডেড বডি, যেটা ছিল জনৈক জয় শর্মার। পুলিশ এদিক ওদিক খুঁজে যেভাবেই হোক অন্তত ডেড বডির পরিচয় তো পেল, কিন্তু হত্যার কারণ আর খুনি এই দুটো খুঁজে বের করা এখনো বাকি ছিল। বীরেন্দ্রর জমিতে ডিস্ট্রিবিউটেড ল্যান্ডে একটা ডেড বডি পাওয়া, এটা কি সেই দিকে নির্দেশ করছে না যে হয়তো এই ডেড বডি এমন একজন কারোর যার সঙ্গে বীরেন্দ্রর শত্রুতা ছিল, আর বীরেন্দ্রই তাকে মেরে পুঁতে দিয়েছে ওখানে? আসুন দেখা যাক। রাহুল, তুমি? আরে আরে আরে, তুমি এমন করে দেখলে যেন তুমি কোনো ভূত দেখেছো। এরকম চোরের মতো কেন আসো? আরে আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, বুঝেছো? এটা বলো, এতদিন ধরে কোথায় ছিলে তুমি? না তোমাকে ফোনে পাচ্ছিলাম, না তুমি কল ব্যাক করেছো। সত্যি করে বলো, আমাকে ঠকাচ্ছ না তো তুমি? দেখো, ভালো হবে না কিন্তু। আমি না তোমাকে মেরে ফেলবো বলে দিলাম। এমনিতে তোমার রূপ তো আমাকে আগেই মেরে ফেলেছে, এবার তুমিও আমাকে মারবে? আরে আমি আউট অফ স্টেশনে ছিলাম, ওখানে নেটওয়ার্ক ছিল না। ছাড়ো, তোমার সঙ্গে কথাই বলতে চাই না আমি। এখন তো তুমি আমার নেটওয়ার্কের রিচে আছো, এখন কেন শাস্তি দিচ্ছ? তারপর বীরেন্দ্রবাবু, কি খবর? আজকাল অনেক জমি কবজা করছেন দেখছি। হে ইন্সপেক্টর, তুই জানিস না আমার আসল পরিচয়। একটা ফোন করব, তোর ইউনিফর্ম খুলে বাড়ি যেতে হবে, আর সেলুট করতে করতে বাড়ি যাবি, বুঝলি? মনে হচ্ছে স্যার ও নেশা করে আছে, গন্ধ আসছে। মদের নেশা নয়, ও টাকার নেশা হয়েছে। যে পোকাগুলো অন্যায় ডুবে থাকে, সেই পোকাগুলো থেকে যে গন্ধ বেরোয়, ওর মুখ থেকে সেই গন্ধ বেরোচ্ছে। আমার তো মনে হচ্ছে ওকে ফেস কন্ট্রোল করতে হবে। শুরু করে দিন। ফোন করবি? কর ফোন। তুই কি বলছিলি আমাদের? উর্দি খোলাবি? না স্যার, আমি 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 নে। আমি আমি তো আসলে আমি বলছি স্যার, আমি সরি। এখনো তো আমরা শুরুই করিনি, তার আগে ওর এই অবস্থা। আর যদি কোনোদিন পুলিশের সাথে অসভ্যতা করিস না, তাহলে এত মারবো যে সারা জীবন মনে রাখবি যে কোনো পুলিশ তোকে মেরেছিল। বিলায়তনগরে তোর যে জমি আছে সেখানে একটা ডেড বডি পাওয়া গেছে। স্যার, কি লাশ স্যার? আমি আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমার কোনো আইডিয়া নেই স্যার। কি বলছেন স্যার আপনারা? জয় শর্মার লাশ। কে জয় শর্মা স্যার? আমি তো এরকম নামের কোনো মানুষকে চিনি না, আমি তো জানি না। কে জয় শর্মা? যে তোর অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়েছিল সেই জয় শর্মা। হ্যাঁ স্যার, জানি স্যার। চিনতাম স্যার, কিন্তু ওটা অনেকদিন আগে হয়েছে স্যার, আমার ভালো করে মনে ছিল না। আই এম সরি। তোর আর জয় শর্মার মধ্যে জমি নিয়ে বিবাদ হয়েছিল তো? ওর ওয়াইফের সঙ্গে। জমিটা আসলে ওর ওয়াইফের নামে ছিল, তো সে তার সঙ্গে ঝামেলা ছিল। হ্যাঁ, আমি 50,000 টাকা নিয়েছিলাম, আর ওকে প্রমিস করেছিলাম যে জমির উপর থেকে মালিকানা সরিয়ে নেব। স্যার, অনেকদিন হলো আমি জানি না যে উনি কোথায় আছেন। তুই ওকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিস, আর এখন বলছিস জয় কোথায় তুই জানিস না? স্যার, আমি ওকে কেন মারবো? হ্যাঁ, আমার ওর সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল, কিন্তু আমি
আমি ওর জমিটা কবজা করতে চাইছিলাম। যাদব, ওর কল ডিটেলস বার করো আর ততক্ষণ মারো যতক্ষণ না সত্যি বলে। স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার জয় শর্মা নামের ব্যক্তি যার ডেড বডি 1.5 বছর পরে পাওয়া গেল। বীরেন্দ্রর সঙ্গে জয় শর্মার জমি নিয়ে কথা কাটাকাটি চলছিল, মানে জয় শর্মার স্ত্রীর নামে যে জমি ছিল সেটা নিয়ে বিবাদ চলছিল। বীরেন্দ্র 50,000 টাকা নিয়ে জমি ছেড়ে দেওয়ার কথা দেয়, কিন্তু জমি এখনো অমীমাংসিতই রয়েছে। আর সেই জমি থেকেই জয়ের ডেড বডি পাওয়া আমাদের সংকেত দিচ্ছে যে খুনি নিশ্চয়ই বীরেন্দ্রই। কিন্তু কে ছিল জয়ের স্ত্রী? যখন পুলিশ বীরেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানায় যে জয় শর্মার স্ত্রীর নাম হল অনুষ্কা। আর পুলিশ যখন বীরেন্দ্রর কাছ থেকে জয় আর অনুষ্কার ফোন নাম্বার নিয়ে কল রেকর্ডস চেক করে তখন পুলিশ এমন এক তথ্য পায় যেটা অনুষ্কাকে খুনি সাব্যস্ত করে। তখন পুলিশ আর দেরি না করে অনুষ্কা আর রাহুলকে হাতে নাতে ধরতে তৎপর হয়ে ওঠে। আমাদের সমাজে কেমন অবস্থা বুঝতে পারি না, ভালোবাসায় মানুষ এত বড় অপরাধ কি করে করতে পারে? জয়ের সঙ্গে বিয়ের পরেও অনুষ্কা রাহুলের সঙ্গে সম্পর্ক রেখে চলে, তার ফল দেখুন। কি ব্যাপার, আজকে খুব রোমান্টিক মুডে? তুমি আমার জন্য এত করেছো আর আমি তোমার জন্য একটু রোমান্টিক হতে পারি না? আমি চাই আমি তোমার সঙ্গে সব সময় চিপকে থাকি আর তোমার থেকে কোনোদিন দূরে না যাই। দূরে তো যেতেই হবে। আপনারা নিয়ে চলো এদের। আমাদের কাছে প্রমাণ আছে যে তোমরা দুজনে মিলে জয়কে খুন করেছো। দেখো, সবকিছু সত্যি সত্যি বলো। বলো। ওই আমি আর রাহুল একে অপরকে ভীষণ ভালোবাসি, কিন্তু জয় একদিন আমাদের হাতে নাতে ধরে ফেলে। অনুষ্কা, জয়, আমার পেছনে আমার বউয়ের সাথে নোংরা খেলা খেলছিস? জয় দাঁড়াও। আজ তোকে মেরেই ফেলবো আমি। জয়, জয়, আরে তুই যা ভাবছিস সেরকম কিছুই নয়। সব জয় দাঁড়াও। জয় আমাদের আলাদা করতে চেয়েছিল, কিন্তু আমি আর অনুষ্কা একসঙ্গে থাকতে চেয়েছি। সেই জন্য আমরা দুজনে মিলে একটা প্ল্যান করি। যে জমিটা অনুষ্কার নামে হওয়ার কথা ছিল সেটা জয়কে বলে বীরেন্দ্রকে বিক্রি করতে বলি। অনুষ্কাও জয়কে কনভিন্স করিয়ে নিয়েছিল যে যখনই জমিটা ওর নামে হয়ে যাবে ওরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু যখনই জয় বীরেন্দ্রকে টাকা দেয় আমার আর অনুষ্কার এটা মনে হয় যে আমরা দুজনে টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাব। শুধু জয়ই আমাদের রাস্তার কাঁটা ছিল। সেই কারণে আমি ওর গলা টিপে ওকে মেরে ফেলি। আর যখন বীরেন্দ্র জমির ম্যাটারটা সলভ করতে অস্বীকার করলো তখন আমরা ওই জমিতেই জয়কে পুঁতে দিই, যাতে কখনো লাশ পাওয়া গেলে যেন বীরেন্দ্রই ফাঁসে আর আমরা আমাদের মতো জীবন কাটাতে থাকি। অন্যায় যত লুকিয়ে রাখুন নাই কেন, আইন তাকে বাইরে বের করে আনবেই। এখন তোমরা দুজনেই জেলের মধ্যেই নিজের পাপের ফল ভোগ করো। রাহুল আর অনুষ্কা একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য বেচারা জয়কে মেরে ফেলল। এ কেমন ভালোবাসা? ভালোবাসায় মানুষ এত অন্ধ কি করে হয়ে যায় যে কাউকে হত্যা করে দেয়? এটাই কি ভালোবাসা?
এমন ভালোবাসাকে আমাদের সমাজে স্থান দেওয়া উচিত নয়। একটা ফুল প্রুফ প্ল্যান করে রাহুল আর অনুষ্কা জয়কে হত্যা করে তার মিসিং কমপ্লেন পুলিশের কাছে না করে বীরেন্দ্রকে ফাঁসানোর ষড়যন্ত্র করে ফেলে। কিন্তু এটা ভাবল না যে অপরাধীকে ধরতে পুলিশের দেরি হতে পারে, কিন্তু অপরাধী পুলিশের হাত থেকে পার পাবে না। আমি রানী চ্যাটার্জি নিচ্ছি আপনাদের থেকে বিদায়। আবার দেখা হবে ক্রাইম চক্রের নতুন এপিসোডে নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর ক্রাইম চক্র দেখতে থাকুন। জয় হিন্দ।